সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান। আজকের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের জীবের বৃদ্ধি ও বংশগতি এই অধ্যায়ের উপরে তোমাদের সাথে আলোচনা করব মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি নিয়ে। কোষ বিভাজনটা কি? যে প্রক্রিয়ায় একটা কোষ বিভাজিত হয়ে দুটি বা চারটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন পদ্ধতি বলে। এই কোষ বিভাজন তিন ধরনের হয়: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পন্ন, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি করে সেই কোষ বিভাজনকে মাইটোসিস কোষ বিভাজন বলে। তাহলে এই মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো কি? আমি কিন্তু সংজ্ঞার মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য অলরেডি বলেই ফেলেছি যে মাইটোসিস কোষ বিভাজন এটায় নিউক্লিয়াসটা মাত্র একবার বিভাজিত হবে, আর এটা হচ্ছে আমাদের দেহকোষের বিভাজনের এক ধরনের পদ্ধতি। এই মাইটোসিস কোষ বিভাজনের ফলে আমাদের একটা কোষ থেকে দুটো কোষ, দুটো কোষ থেকে চারটা কোষের সৃষ্টি হয়, যার কারণে আমরা একসময় অনেক ছোট ছিলাম, আস্তে আস্তে আমরা কি হই, বড় হয়ে যাচ্ছি। এই বড় হওয়ার পেছনে যে কোষ বিভাজনটা দেয় সে কোষ বিভাজনটাই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। এই কোষ বিভাজন পদ্ধতিতে নিউক্লিয়াস একবার মাত্র বিভাজিত হয়, আর এই একবার বিভাজিত হওয়ার ফলে মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি করে। এই ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। কেন? কারণ মাইটোসিস কোষ বিভাজনটা যখন সম্পন্ন হয় তখন দেহকোষে 2n সংখ্যক ক্রোমোজোম থাকলে সেই 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষটা ভেঙে 2n আবার 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট মানে ডিপ্লয়েড দুটো কোষের সৃষ্টি করে ফেলে। তাহলে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি সমান থাকে। এজন্য বলছে যে এই ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। আর এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়, ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। কিভাবে হয় এটা? প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হবে। কিভাবে? এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে যায়। প্রথমে সেন্ট্রোমিয়ার ব্যতীত বাহু দুইটা বিভক্ত হয়ে দুটো ক্রোমাটিডে পরিণত হয়। পরবর্তীতে এই একটা ক্রোমোজোমের এই যে সেন্ট্রোমিয়ার, এই মাঝের অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এগুলো হচ্ছে বাহু, আর এই টোটাল অংশটা এটা একটা ক্রোমাটিড, এটা হচ্ছে একটা ক্রোমাটিড। পরে যখন সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে যায়, একটা সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুটো সেন্ট্রোমিয়ারে পরিণত হয়, তখন প্রত্যেকটা ক্রোমাটিড একটা করে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমে পরিণত হয়ে যায়। তাহলে একটা ক্রোমোজোম থেকে তখন কয়টা ক্রোমোজোম তৈরি হয়ে গেল? এটা ছিল মাতৃ ক্রোমোজোম, এখান থেকে দুটো অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়ে গেছে। তার মানে একটা ক্রোমোজোম থেকে দুটো ক্রোমোজোমের সৃষ্টি হয়, যার কারণে নতুন যে কোষটা মাতৃকোষে যে ক্রোমোজোম থাকবে নতুন সৃষ্ট কোষেও ক্রোমোজোম সংখ্যা সমান সমান থাকে বা অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান হয়। এজন্যে এই মাইটোসিস কোষ বিভাজনকে ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজনও বলা হয়ে থাকে। এখন মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? বিভাজনক্ষম কোষগুলোতেই মাইটোসিস কোষ বিভাজন হয়। তাহলে বিভাজনক্ষম কোষগুলো কি কি আছে? যেমন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষ, যেমন আমার দেহের যে কোষগুলো আছে আমি প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ কোনগুলো? যেসব কোষে নিউক্লিয়াসের চারটা অংশ থাকে: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন জালিকা। এই চারটা অংশ থাকলে সেটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস। আর প্রকৃত নিউক্লিয়াস যুক্ত যে কোনো কোষ, সেটা উদ্ভিদ হতে পারে, সেটা প্রাণী হতে পারে, যে কোনো কোষেই এই মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে থাকে। উদ্ভিদের ক্ষেত্রে মূল, কাণ্ড, তারপরে হচ্ছে মূলের অগ্রভাগ, ভ্রূণ, মুকুল, বীজ থেকে যে চারা গাছটা উৎপন্ন হয় তার যে অংশটা
মাটির উপরে উঠে আসে সেটাকে ভ্রূণমুকুল বলে, যেটা মাটির মধ্যে চলে যায় সেটা হচ্ছে ভ্রূণমূল। এই ভ্রূণমূল তারপরে হচ্ছে মুকুল, এগুলোর ক্ষেত্রে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। প্রাণীর ক্ষেত্রে দেহকোষে ভ্রূণের পরিবর্তনের সময় একটা পুংগ্যামেট একটা স্ত্রী গ্যামেট মিলিত হয়ে জাইগোট তৈরি করে, আর জাইগোটের কোষটা যখন বারবার বিভাজিত হয়ে একটা বহুকোষী অবস্থার সৃষ্টি করে সেটাকে ভ্রূণ বলি আমরা। এই ভ্রূণের কোষগুলো ভ্রূণের পরিবর্তনের জন্য এই মাইটোসিস কোষ বিভাজনটা কিন্তু ব্যবহৃত হয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীদের অযৌন জননের সময়ও মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। মাইটোসিস কোষ বিভাজনকে দুটো পর্যায়ে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর ক্যারিওকাইনেসিস ধাপটা যখন সম্পন্ন হয়ে যাবে তারপরে সাইটোকাইনেসিস শুরু হয়ে যাবে। সাইটোপ্লাজমের বিভাজন, প্রথমে নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোমগুলো আছে ক্রোমোজোমগুলো দুটো ভাগে ভাগ হয়ে যায় 5টা ধাপের মাধ্যমে দুটো ভাগে যখন ভাগ হয়ে যায়, একটা নিউক্লিয়াস থেকে যখন দুটো নিউক্লিয়াসে পরিণত হয়ে যায় তখনই হচ্ছে ক্যারিওকাইনেসিস ধাপটা শেষ হয়ে যায়, সাইটোকাইনেসিস দশাটার শুরু হয়। তার মানে মাইটোসিস কোষ বিভাজনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে নিউক্লিয়াসের বিভাজনটা প্রথমে হয় মানে ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনটা ক্যারিওকাইনেসিসের পরে সম্পন্ন হয়ে থাকে। এই মাইটোসিসের ক্যারিওকাইনেসিস একটা জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া। বর্ণনার সুবিধার জন্য এটাকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর হচ্ছে টেলোফেজ। এখন প্রোফেজ দশাটা আলোচনা করব। প্রো মানে হচ্ছে প্রাক বা প্রাথমিক, ফেজ মানে হচ্ছে দশা বা পর্যায়। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম বা প্রাথমিক যে পর্যায়টা আছে সেই পর্যায়টাই হচ্ছে প্রোফেজ পর্যায়। এই পর্যায়টা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী ধাপ। এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট যে মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী ধাপ কোনটি, এটা হচ্ছে প্রোফেজ পর্যায়। এই পর্যায়ে কতগুলো ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? কোষের নিউক্লিয়াসটা আকারে কি হবে? বড় হবে। কোষের নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোমগুলো বা ক্রোমাটিন জালিকাগুলো আছে এই ক্রোমাটিন জালিকাগুলো থেকে তখন পানি বিয়োজন শুরু হয়ে যায়। যখন পানি বের হয়ে যাবে তখন ক্রোমাটিন জালিকাগুলো বা ক্রোমাটিন তন্তুগুলো মোটা এবং খাটো হতে থাকে, আর খাটো হয়ে কতগুলো আঁকা বাঁকা সুতার মতো অংশের সৃষ্টি করে, এবং এই ধাপের শেষের দিকে প্রত্যেকটা ক্রোমোজোমের যে বাহুগুলো আছে এগুলো বা প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হবে। এই যে ক্রোমোজোমটা আছে এই ক্রোমোজোমটা লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে এটা একটা ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড। তাহলে এই মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশার শেষ দিকে প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটো ক্রোমাটিডে পরিণত হয়ে যায়। আর এই ক্রোমাটিড দুটো এই সেন্ট্রোমিয়ার নামক একটা বিন্দুতে সংযুক্ত অবস্থায় থাকে। এরপরে হচ্ছে প্রোমেটাফেজ দশা। প্রো মানে হচ্ছে প্রাক, মেটা মানে মধ্য, ফেজ মানে হচ্ছে দশা। তাহলে প্রাক মধ্য দশা, তার মানে প্রোফেজ দশার পরবর্তী মেটাফেজ দশা, প্রোফেজ দশার পরবর্তী মেটাফেজ দশার পূর্ববর্তী যে ধাপটা আছে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে সেটাই হচ্ছে প্রোমেটাফেজ পর্যায়। আর এই প্রোমেটাফেজ পর্যায়ে কোষে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কতগুলো তন্তুময় প্রোটিনের বা প্রোটিন জাতীয় সূত্রের বা সুতার মতো বস্তুর আবির্ভাব ঘটে। এই তন্তুগুলো বা সুতার মতো অংশটাকে বলা হয় স্পিন্ডল তন্তু, আর এই স্পিন্ডল তন্তুটা মাকু আকৃতির হয়ে একটা যন্ত্রের সৃষ্টি করে যেটাকে স্পিন্ডল যন্ত্র বলে থাকি। আর এই স্পিন্ডল যন্ত্রের যে মাঝের অঞ্চলটা এই মাঝের অঞ্চলটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, দুই প্রান্তকে বলা হয় মেরু অঞ্চল। তাহলে এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা এই স্পিন্ডল যন্ত্রের তন্তুর সাথে সংযুক্ত অবস্থায় থাকে, যে তন্তুর সাথে সেন্ট্রোমিয়ারটা সংযুক্ত অবস্থায় থাকে তাকে ট্রাকশন বা আকর্ষণ তন্তু বলা হয়ে থাকে, আর যে তন্তুটার সাথে সেন্ট্রোমিয়ারটা যুক্ত থাকে না তাকে শুধুমাত্র স্পিন্ডল তন্তু বলা হয়ে থাকে। প্রাণী কোষের ক্ষেত্রে এই দুই পাশে দুটো সেন্ট্রিওল আছে। এই সেন্ট্রিওলের চারদিক থেকে কতগুলো রশ্মির মতো বের হয়, যে রশ্মিগুলোকে আমরা অ্যাস্টার রশ্মি বলে থাকি। আর এই অ্যাস্টার রশ্মিগুলো পরস্পরের সাথে মিলিত হয়ে স্পিন্ডল তন্তু তৈরি করে, আর স্পিন্ডল তন্তুগুলো সম্মিলিতভাবে একটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি করে। আর স্পিন্ডল যন্ত্রের সেই তন্তুর সাথে বা স্পিন্ডল তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার সংযুক্ত অবস্থায় থাকে। মেটাফেজ, মেটা মানে হচ্ছে মধ্য, ফেজ মানে দশা। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের মধ্যবর্তী বা
প্রো মেটাফেজ পর্যায়ের পরবর্তী অ্যানাফেজ পর্যায়ের পূর্ববর্তী যে পর্যায়টা আছে সেই পর্যায়টাকে মেটাফেজ বলা হয়। এই মেটাফেজ দশায় আবার কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। জল বিয়োজন বা পানি বের হয়ে যাওয়া এখনও চলতে থাকে। মেটাফেজ পর্যায়েও ক্রোমোজোম থেকে পানি বের হয়ে যায়। আর এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সব থেকে বেশি মোটা খাটো হয়। কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো সব থেকে বেশি মোটা খাটো হয়। আর সবগুলো ক্রোমোজোম এই স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে চলে আসে, মানে মাঝামাঝি অঞ্চলে চলে আসে। আর এটাও এমসিকিউর জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক, যে কোষ বিভাজনের মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলো সব থেকে বেশি খাটো হয়, ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে কোন ধাপে, এটা হচ্ছে মেটাফেজ পর্যায়ে। অ্যানাফেজ, অ্যানা মানে হচ্ছে গতি, ফেজ মানে হচ্ছে পর্যায়, মানে গতিশীল পর্যায়। মাইটোসিস কোষ বিভাজনের এই যে মেটাফেজ পর্যায়ে কিন্তু নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেনটা মেটাফেজ এই প্রো মেটাফেজ পর্যায়ে শেষের দিকেই কিন্তু সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। এই পর্যায়ে শুরুর দিকে এটা বিলুপ্ত হতে থাকে এবং শেষে একেবারে সম্পূর্ণরূপে কিন্তু এই নিউক্লিয়ার লাস আর নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়ে যায়, এটা কিন্তু এখানে আর নাই। অ্যানাফেজ পর্যায়ে এই যে নিউক্লিয়ার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা, এই সেন্ট্রোমিয়ারটা দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার এখন কয়টা ভাগে ভাগ হয়ে গেছে? দুটো ভাগে। আর প্রত্যেকটা ক্রোমাটিডের সাথে এখন একটা করে কি আছে? সেন্ট্রোমিয়ার আছে, যার কারণে এগুলো কিন্তু এখন অপত্য ক্রোমোজোম। এই অপত্য ক্রোমোজোমগুলো এখন আর বিষুবীয় অঞ্চলে থাকবে না, বিষুবীয় অঞ্চল থেকে দুই বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করে। আর এই দুই বিপরীত মেরুর দিকে যখন যাত্রা শুরু করে তখন সেন্ট্রোমিয়ারগুলো সামনের দিকে থাকে আর ক্রোমোজোমের যে বাহুগুলো আছে এই বাহু পেছনের দিকে থাকে। তো এটা যখন সামনের দিকে অগ্রসর হতে থাকে বা এই স্পিন্ডল তন্তুগুলো সংকুচিত হয়ে আসে, আর এই স্পিন্ডল তন্তুর সাথে যেহেতু সেন্ট্রোমিয়ার যুক্ত অবস্থা আছে, এই সেন্ট্রোমিয়ারগুলো দুই বিপরীত মেরুর দিকে চলে যেতে থাকে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমগুলো তখন চার ধরনের আকৃতি ধারণ করে, BLJI ইংরেজি বর্ণমালার মতো, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর হচ্ছে টেলোসেন্ট্রিক, চার ধরনের আকৃতি বিশিষ্ট হয়। এরপরে আলোচনা করব হচ্ছে টেলোফেজ পর্যায়। টেলো মানে কথার অর্থ হচ্ছে শেষ, গ্রিক শব্দ টেলো কথার অর্থ শেষ, ফেজ মানে হচ্ছে পর্যায়। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের শেষের পর্যায়টা হচ্ছে টেলোফেজ পর্যায়। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুতে অবস্থান করে। আর এখানে প্রোফেজ দশায় যে ঘটনাগুলো ঘটে তার সম্পূর্ণ বিপরীত ঘটনাগুলো ঘটে হচ্ছে এই টেলোফেজ পর্যায়ে। প্রোফেজ দশায় যেমন ক্রোমোজোম থেকে পানি বের হয়ে যেতে থাকে, টেলোফেজ পর্যায়ে আবার পানি যোজন শুরু হয়, নিউক্লিয়ার মেমব্রেন, তারপরে হচ্ছে নিউক্লিওলাস, এগুলো পুনরাবির্ভাব ঘটতে শুরু করে দেয়। এই পর্যায়ের শেষের দিকে কোষের মাঝামাঝি, উদ্ভিদ কোষের মাঝামাঝি এই সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়ে যায়, মানে সাইটোকাইনেসিস শুরু হয়ে যায়, একটা কোষ প্লেট তৈরি হয়। এই কোষ প্লেটটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে কোষ প্রাচীর তৈরি করে ফেলে, একটা কোষ বিভাজিত হয়ে দুটো কোষে পরিণত হয়ে যায়। উদ্ভিদ প্রাণী কোষের ক্ষেত্রে এই যে সাইটোপ্লাজমটা আছে, এই সাইটোপ্লাজমের মাঝামাঝি একটা খাঁজের তৈরি হয়ে যাবে, খাঁজটা ক্রমশ বড় হয়ে একটা আরেকটার সাথে যখন মিশে যাবে একটা কোষ বিভাজিত হয়ে তখন দুটো কোষে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে সাইটোকাইনেসিসের ধাপ। তাহলে এটা হচ্ছে ওভারঅল মাইটোসিস কোষ বিভাজনের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ, বাসায় ভালোভাবে অনুশীলন করবে। পরবর্তীতে আবার তোমাদের সাথে অন্য কোনো একটা ক্লাস নিয়ে হাজির হব। আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।